২১ বছরের এই ছেলেটাকে এমন এক জেলে আনা হয় যেখানে কোনো আইনকানুন চলে না, চলে শুধু গায়ের জোর। এখানে টিকে থাকতে হলে কয়েদিদের রক্ত ঝরিয়ে নিজের পরিচয় তৈরি করতে হয়। জেলে ঢোকার সাথে সাথেই সবাই তার শত্রু হয়ে দাঁড়ায়, কিন্তু তারা কি জানত যার সাথে তারা পাঙ্গা নিচ্ছে সে আসলে সবার বাপ হতে চলেছে? তো গল্পের শুরুতে আমরা একটা পুলিশ ভ্যান দেখি। ভ্যানটি কয়েকজন কয়েদিকে নিয়ে সরাসরি চীনের এক জেলে পৌঁছায়। এই জেলে কোনো সাধারণ অপরাধী থাকে না, এখানে থাকে সবচাইতে ভয়ঙ্কর কয়েদিরা। তারা যদি কাউকে দুর্বল মনে করে তবে তারা তাকে মেরেই ফেলে। আজকেও এখানে কয়েকজন কয়েদিকে আনা হয়েছে, যাদের মধ্যে ২১ বছরের রিকিও ছিল। সে একজনকে খুব নির্মমভাবে খুন করেছিল। রিকিকে ১০ বছরের সাজা দেওয়া হলেও বয়স কম হওয়ায় তাকে এই জেলে ৫ বছর থাকতে হতো। রিকি যখন মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ রেড অ্যালার্ট বেজে ওঠে। রক্ষীরা তাকে থামিয়ে তল্লাশি শুরু করে, কিন্তু অনেক খুঁজেও তারা রিকির কাছে কিছুই পায় না। মেটাল ডিটেক্টর বারবার দেখাচ্ছিল যে তার কাছে লোহার কিছু একটা আছে, তাই রক্ষীরা তাকে এক্স-রে মেশিনের কাছে নিয়ে যায়। মেশিন চালু করতেই দেখা যায় রিকির বুকের ভেতরে একটা নয় বরং ৫টা গুলি আটকে আছে। এই গুলিগুলোর জন্যই মেশিন শব্দ করছিল। এটা দেখে রক্ষীরা তো অবাক, একজন মানুষের বুকের ভেতরে ৫টা গুলি, অথচ সে সুস্থভাবেই দাঁড়িয়ে আছে। এক রক্ষী তাকে জিজ্ঞেস করে, তুমি এই গুলিগুলো বের করলে না কেন? রিকি জবাব দেয়, এই গুলিগুলোই আমার শরীরের শক্তি, তাই আমি এগুলো বের করিনি। এরপর আমাদের দেখানো হয় জেলটা ৪টা আলাদা আলাদা ব্লকে ভাগ করা। প্রতিটা ব্লকে একজন করে ভয়ঙ্কর কয়েদির রাজত্ব চলে। এই ৪জনই যার যার নিজ এলাকার বাদশাহ। তারা যা খুশি তাই করত এবং যাকে খুশি তাকেই সাজা দিত। প্রতিটি ব্লকের লিডারদের দাপটে কেউ শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারত না। জেলের প্রতিটি কোণা রক্ত আর অত্যাচারে ভরা ছিল। পরদিন সকালে যখন সবাই কাজে ব্যস্ত তখন সেখানে ওয়েস্ট ব্লকের লিডার স্যামুয়েল আসে। এসেই সে উইং নামের এক বৃদ্ধ কয়েদিকে মারধর শুরু করে, কারণ ওই বৃদ্ধ স্যামুয়েলের কথা শোনেনি। বেচারা উইং তার সারা জীবন এই জেলেই কাটিয়ে দিয়েছিল। এখান থেকে বের হবার কোনো আশাই তার ছিল না। সে জানত এই জানোয়ারদের মাঝে সে বেশি দিন বাঁচবে না, তাই সে জেলের ভেতর নিজের ছেলের জন্য একটা ছোট খেলনা বানিয়েছিল, যেন শেষবারের মতো ছেলেকে একটা উপহার দিতে পারে। কিন্তু স্যামুয়েল সেই খেলনাটা কেড়ে নেয়। বৃদ্ধ কয়েদি বারবার অনুরোধ করার পরও স্যামুয়েল সেটা ফেরত না দিয়ে উল্টো তার মাথায় খেলনাটা ছুঁড়ে মারে। বৃদ্ধ লোকটা নিচে পড়ে যায় আর তার সাধের খেলনাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্যামুয়েল তাকে হুমকি দেয়, আজকের পর যদি আমার সাথে পাঙ্গা নাও তবে এক্কেবারে মেরে ফেলব। অপমানে আর কষ্টে বৃদ্ধ লোকটার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রতিশোধের নেশায় সে খেলনার একটা ভাঙা টুকরো নিয়ে স্যামুয়েলের দিকে তেড়ে যায়, কিন্তু স্যামুয়েলের এক চামচা তাকে ল্যাং মেরে ফেলে দেয়। সেই সুযোগে স্যামুয়েল খেলনাটা দিয়ে জোরে বৃদ্ধের মুখে আঘাত করে। যন্ত্রণায় বৃদ্ধ লোকটা ছটফট করতে থাকে। তার চিৎকার শুনে জেলের রক্ষী সেখানে আসে, কিন্তু রক্ষী তাকে বাঁচানোর বদলে উল্টো কয়েদিদের বলে যায় যেন তাকে আরও মারা হয়। স্যামুয়েল যখন দম্ভ নিয়ে সেখান থেকে যাচ্ছিল ঠিক তখনই রিকি এসে তার পায়ে এক লাথি মারে। লাথি খেয়ে স্যামুয়েল সরাসরি নিচে পড়ে থাকা সুচালো পেরেকের উপর আছাড় খায়। পেরেকটা তার মুখ এফোর অফর করে দেয় আর তার একটা চোখ ফুটো হয়ে যায়। স্যামুয়েলের চামচারা রিকিকে আক্রমণ করতে গিয়েও তার কড়া চোখের চাহনি দেখে ভয়ে পালিয়ে যায়। স্যামুয়েল কোনো মতে বেঁচে গেলেও সে তার এক চোখ হারায়। এখন তার মনে শুধু প্রতিশোধের আগুন। সে যে কোনো মূল্যে রিকিকে শেষ করতে চায়। তার এক চামচা বুদ্ধি দেয় যে রিকিকে মারতে হলে ম্যাট ড্র্যাগনের সাহায্য নিতে হবে। ম্যাট ড্র্যাগন হল এই জেলের সবচাইতে ভয়ঙ্কর কয়েদি। সে কাউকে জীবিত ছাড়ে না। এক কয়েদিকে খুনের দায়ে তাকে এখন অন্ধকার এক কুঠুরিতে বন্দী করে রাখা হয়েছে। এদিকে স্যামুয়েল এক রক্ষীর সাথে হাত মিলিয়ে বৃদ্ধ উইংয়ের ওপর অত্যাচার শুরু করে। রক্ষী এসে উইংকে জানায় যে তার সাজা আরও ২০ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। খবরটা শুনে বৃদ্ধ একদম ভেঙে পড়ে। সে বুঝতে পারে স্যামুয়েল তাকে তিলে তিলে মারবে। সে রক্ষীদের পা জড়িয়ে ধরে মুক্তির ভিক্ষা চায়, কিন্তু তারা তাকে পিটিয়ে চলে যায়। সহ্য করতে না পেরে সেই রাতেই বৃদ্ধ উইং ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পুরো জেলে এই খবর ছড়িয়ে পড়ে। রিকি যখন দেখে রক্ষীরা উইংয়ের লাশ নিয়ে যাচ্ছে তখন সে তাদের হাত কড়া খুলে দিতে বলে। রিকি বলে, মানুষটা তো মারাই গেছে, এখন অন্তত তাকে মুক্তি দাও। এরপর রিকি নিজের হাতেই সেই লোহার হাতকড়া ভেঙে ফেলে। রক্ষীরা অবাক হয়ে যায় যে একজন মানুষের পক্ষে এত শক্ত হাতকড়া ভাঙা কিভাবে সম্ভব। রিকি সেই ভেঙে যাওয়া খেলনাটা ঠিক করে এনেছিল, সেটা সে উইংয়ের লাশের ওপর রেখে দেয়। উইংয়ের মৃত্যুতে রিকি ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে যায়। সে ঠিক করে স্যামুয়েলকে সে ছাড়বে না। পরদিন সকালে কয়েদিরা যখন গোসল করছিল তখন স্যামুয়েল সেখানে আসে। সাথে নিয়ে আসে ভয়ঙ্কর ম্যাট ড্র্যাগনকে। ম্যাট ড্র্যাগন এসেই রিকির মুখে এক ঘুষি মারে আর রিকি ছিটকে এক কোণায় পড়ে যায়।
কিন্তু পরক্ষণেই রিকি উঠে দাঁড়িয়ে ম্যাট ড্র্যাগনের পেটে এমন এক ঘুষি মারে যে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। ম্যাট ড্র্যাগন সেখানেই মারা যায়। এটা দেখে স্যামুয়েল একটা পেরেক নিয়ে রিকির হাতের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু রিকি একটুও না দমে স্যামুয়েলের সবকটি আঙুল মটমট করে ভেঙে দেয়। সবশেষে এক ঘুষিতে সে স্যামুয়েলের পেট এফোড় ওফোড় করে দেয়। স্যামুয়েলের খেলা সেখানেই শেষ। বাকি কয়েদিরা ভয়ে কুঁকড়ে যায়। নর্থ ব্লকের লিডার নরমি রিকিকে ভয় দেখাতে এসেছিল, কিন্তু রিকির ক্ষমতা দেখে সে উল্টো বন্ধু হওয়ার প্রস্তাব দেয়। রিকি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর রিকিকে সেই অন্ধকার সেলে বন্দি করা হয় যেখানে ম্যাট ড্র্যাগন ছিল। সেখানে হঠাৎ রিকির বুকে ব্যথা শুরু হয় এবং তার অতীতের কথা মনে পড়ে যায়। ছাত্রাবস্থায় রিকির বাবা মা মারা যান। একদিন সে তার বাবা মায়ের কবরের কাছে গেলে সেখানে তার মার্শাল আর্ট গুরু মাস্টার জ্যাংয়ের সাথে দেখা হয়। মাস্টার তাকে তার শক্তি দেখাতে বলেন, কিন্তু রিকি তাকে আক্রমণ করতে গেলে মাস্টার এক ঝটকায় তাকে ফেলে দেন। মাস্টার বলেন, তোমার ভেতরে এখনও দুর্বলতা আছে, তুমি এখনও পুরোপুরি তৈরি নও। রিকি মাস্টারের পা ধরে কান্নাকাটি করে, বলে সে সব দুর্বলতা কাটিয়ে একজন বড় যোদ্ধা হতে চায়। সেদিন থেকেই শুরু হয় তার কঠিন প্রশিক্ষণ। মাস্টার তাকে শেখান কিভাবে মনকে শান্ত রাখতে হবে আর রাগ ঘৃণা দূর করতে হবে। মাস্টার তার সামনে একটা পাথর রেখে বলেন নিজের মনকে নিয়ন্ত্রণ করে এটা ভাঙতে। রিকি অসাধ্য সাধন করে পাথরটাকে কাগজের মতো ছিঁড়ে ফেলে। এরপর মাস্টার তার উপর পাথরের বৃষ্টি শুরু করেন, আর রিকি তুফানের মতো সেগুলো রুখে দেয়। সবশেষে মাস্টার এক বিশাল বড় পাথর রিকির বুকের ওপর ছুঁড়ে মারেন, কিন্তু রিকি সেই পাথরটাকেও খুব সহজে ভেঙে ফেলে। এবার মাস্টার বুঝতে পারেন যে রিকি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তার আর কোনো প্রশিক্ষণের দরকার নেই। এরপর দৃশ্য পাল্টে যায়। দেখা যায় রিকি তার সেলে বসে আছে। এমন সময় এক রক্ষী এসে জানায় যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন তাকে ডেকেছে। রিকিকে সরাসরি ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেনের টেবিল খাবারে ঠাসা। লোকটার একটা হাত নেই, সেখানে হুকের মতো একটা কৃত্রিম হাত লাগানো। সে ওই হুক দিয়েই খাবার খাচ্ছিল। ওয়ার্ডেন রক্ষীকে নির্দেশ দেয় রিকির রিপোর্ট পড়তে। রিপোর্টে জানা যায় রিকি অনাথ, ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছে। মারধরের কারণে স্কুল থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। এরপর মিউজিক কলেজে ভর্তি হয়ে সে বাঁশি বাজানো শেখে। অল্প বয়সেই এক গ্যাংয়ের সাথে মিলে সে একজনকে খুন করে, আর সেই কারণেই তাকে এই জেলে আসতে হয়েছে। রিপোর্ট শুনে ওয়ার্ডেন জিজ্ঞেস করে, তোমার বুকে 5টা গুলি ঢুকল কিভাবে? রিকি শুধু মুচকি হাসে, কোনো জবাব দেয় না। এরপর ওয়ার্ডেন রিকির বান্ধবী কেকোর একটা ছবি বের করে। রিকি ছবিটা নিতে গেলে ওয়ার্ডেন তার হাতের ওপর হুক গেঁথে দেয় এবং তাকে প্রচণ্ড মারধর করে। রিকি কিন্তু মুখ খোলে না, বরং ওয়ার্ডেনের মুখে থুতু দেয়। রাগে পাগল হয়ে ওয়ার্ডেন ছবিটা দুমড়ে মুচড়ে ফেলে। এটা দেখেই রিকির মাথা গরম হয়ে যায়। সে এক ঝটকায় সামনের টেবিলটাকে 2 টুকরো করে ফেলে। ওয়ার্ডেন ভয়ে বিড়ালের মতো এক কোণায় লুকিয়ে পড়ে। রিকি তাকে মেরেই ফেলত, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে চলে যায়। রাতে সেলে বসে রিকি ওই ছবিটার দিকে তাকিয়ে খুব কষ্ট পায়। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন জীবনটা নরক হয়ে গেছে। মন শান্ত করতে রিকি সেই বাঁশিটা বাজাতে থাকে, কিন্তু রক্ষী এসে ধমক দিয়ে বলে আর কখনো বাঁশি বাজালে ওটা ভেঙে টুকরো করে ফেলবে। পরদিন স্যামুয়েলের সেই চামচা যখন বাইরে আসে, তখন অন্য কয়েদিরা তাকে ঘিরে ধরে। উইংয়ের মৃত্যুর বদলা নিতে তারা তাকে তলোয়ার দিয়ে কাটতে যায়। ঠিক তখনই নর্থ ব্লকের লিডার নারোমি সেখানে হাজির হয়। সে তাদের থামিয়ে বলে, একে মারলে তোমাদের সাজা আরও বেড়ে যাবে, এমনকি ফাঁসিও হতে পারে। কিন্তু ওম নামের এক কয়েদি খেপে গিয়ে বলে, যখন আমাদের ওপর অত্যাচার হতো তখন তুমি কোথায় ছিলে? আজ কেন একে বাঁচাতে আসছ? একে মরতেই হবে। নরমি রেগে গিয়ে তলোয়ার দিয়ে ওমের মুখ মাঝখান থেকে চিরে ফেলে। ওপর থেকে ওয়ার্ডেন এটা দেখে খুব খুশি হয়। সে ওঙের জ্যান্ত শরীরে হুক গেথে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে ওয়ার্ডেন নারোমিকে ডেকা বলে, যেভাবে ওমকে মেরেছ ঠিক সেভাবে রিকিকে খতম করতে হবে। নারোমি একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে রিকি কতটা ভয়ঙ্কর। কিন্তু ওয়ার্ডেনের হুকুমে সে রাজি হয়। কয়েদিদের ভয় দেখানোর জন্য সে ওঙের ক্ষতবিক্ষত শরীরটা শিকল দিয়ে ঝুলিয়ে রাখে। ওঙের ওই অবস্থা দেখে রিকির খুব খারাপ লাগে। তখনই নারোমি রিকির উপর হামলা করে। লড়াইয়ের এক পর্যায়ে নারোমি রিকির চোখে কাঁচের গুঁড়ো ছুঁড়ে মারে। রিকি অন্ধের মতো হয়ে গেলে নারোমি তার হাতে ছুরি চালায়, কিন্তু রিকি পাশেই একটা পানির পাইপ পেয়ে যায়। পাইপ ভেঙে পানির তোড়ে চোখ ধুয়ে ফেলে সে আবার মারকুটে মূর্তিতে ফেরে। রিকি নারোমির মাথায় এমন জোরে থাপ্পড় মারে যে তার চোখ মার্বেলের মতো বেরিয়ে নিচে পড়ে যায়। ওয়ার্ডেন এসব দেখে থ হয়ে যায়। রিকি তার কাটা রগগুলো টেনে একে অপরের সাথে বেঁধে আবার লড়াইয়ের জন্য তৈরি হয়। নারোমি হার মেনে নিয়ে নিজের পেটে ছুরি চালায়, কিন্তু এটা ছিল একটা চাল। রিকি কাছে আসতেই নারোমি নিজের নাড়ি ভুঁড়ি বের করে রিকির গলায় পেঁচিয়ে ধরে, কিন্তু রিকি তাকে তুলে ধরে মাথায় এমন এক ঘুষি মারে যে তার মাথার হাড় কিমা হয়ে যায়। নারোমি সেখানেই শেষ। এরপর রিকি ওঙের দেহ নিচে নামায়, কিন্তু ততক্ষণে ওং মারা গেছে। রিকি সব কয়েদিকে খেপিয়ে তোলে। এই সব কিছুর জন্য ওয়ার্ডেন দায়ী, ওকে শেষ করে ফেলো। সবাই ওয়ার্ডেনের দিকে দৌড়ে যায়, কিন্তু তখনই আরও 3জন সেলের লিডার এসে তাদের পথ আটকায়।
এরা হলো চেং, কিতাম আর ব্র্যান্ডন। ওয়ার্ডেন রিকিকে চ্যালেঞ্জ করে বলে, সাহস থাকলে এই তিনজনকে মেরে দেখাও। রিকি তখন কোনো কথা না বলে ওংয়ের লাশ নিয়ে চলে যায়। ওয়ার্ডেন তাকে নর্থ ব্লকের লিডার হওয়ার প্রস্তাব দিলেও রিকি সেটা ফিরিয়ে দেয়। সে ওয়ার্ডেনের হাতের পুতুল হতে চায় না। বন্ধুদের হারিয়ে রিকি খুব ভেঙে পড়ে। দূর থেকে এক কিশোর কয়েদি তাকে দেখছিল। রিকি একটা পাতা দিয়ে সুর তুললে ছেলেটিও চেষ্টা করে, কিন্তু পারে না। রিকি তার কাছে গিয়ে সুর শেখাতে চায়। তখন দেখে ছেলেটি কাঁদছে। রিকি কারণ জিজ্ঞেস করলে ছেলেটি মুখ খোলে। দেখা যায় তার অর্ধেক জিহ্বা কাটা। ওয়ার্ডেনের কোনো গোপন কথা জেনে ফেলায় ওয়ার্ডেন তার জিহ্বা কেটে দিয়েছিল। এটা দেখে রিকির রাগের আগুন আরও বেড়ে যায়। রিকি তাকে নিজের বাঁশিটা উপহার দেয়। ছেলেটি খুশি হয়ে রিকিকে কিছু পাতা দেয়, যেন রিকিও সেগুলো দিয়ে বাঁশি বাজাতে পারে। কিন্তু রিকি যখন সেই পাতাগুলোর দিকে তাকায় তখন তার খটকা লাগে, কারণ ওই পাতাগুলো আসলে নেশা তৈরির কাজে ব্যবহার হতো। জেলের সব ব্লকের লিডাররা মিলে এই পাতা বিক্রি করে মোটা অঙ্কের টাকা কামায়। রিকি তাকে জিজ্ঞেস করে, এই পাতা তুমি কোথায় পেলে? ছেলেটি জানায় সে এগুলো ওয়েস্ট ব্লক থেকে নেয়। ওদিকে ওয়েস্ট ব্লকের লিডার চেং উপর থেকে লুকিয়ে সব দেখছিল। এই চেংই মূলত পাতাগুলো বিক্রি করে। সে সাথে সাথে তার বন্ধুদের কাছে গিয়ে সব বলে দেয়, জানায় যে তাদের গোপন কারবার ফাঁস হয়ে গেছে, কারণ ছেলেটি রিকিকে সব বলে দিয়েছে। তারা ওই ছেলেটিকে ডেকে পাঠায়। একজন লিডার তার হাতে একটা ছুরি দিয়ে বলে, তোমাকে আজ রাতেই রিকিকে খতম করতে হবে, নয়তো কাল সকালে আর জ্যান্ত ফিরে পাবে না। কিন্তু ছেলেটি সরাসরি মানা করে দেয়। এতে চেং রাগে অন্ধ হয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। তারা ছেলেটার লাশ জেলের মাঝখানে ফেলে রাখে। কয়েদিরা সেই লাশ দেখে আতঙ্কে শিউরে ওঠে। রিকি খবর পেয়েই সেখানে ছুটে আসে। ওই জালেমরা ছেলেটির শরীর একদম পিষে ফেলে। লাশের পাশে রিকি সেই বাঁশিটিও পড়ে থাকতে দেখে। নিজের সঙ্গীকে এভাবে মরতে দেখে রিকির ভেতরে প্রচণ্ড রাগ জন্ম নেয়। এদিকে ওয়ার্ডেনও চেং এর এই নেশার কারবারের কথা জানতে পেরে তার উপর খুব রেগে যায়। ওদিকে রিকি রাগের মাথায় নেশার গাছের পুরো বাগানটিই জ্বালিয়ে ছাই করে দেয়। চেং সেখানে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ গিয়েছে। রিকি তাকে চিৎকার করে বলে, যেভাবে তুমি আমার সঙ্গীকে মেরেছ, ঠিক সেভাবেই আমিও তোমাকে তিলে তিলে মারব। তাদের মধ্যে লড়াই শুরু হতেই চেং ঝড়ের গতিতে এসে রিকিকে এমন এক ঘুষি মারে যে সে উড়ে গিয়ে সরাসরি দেয়ালে আছাড় খায়। ওদিকে জেলের ভেতর যখন জানাজানি হয় যে বাইরে আগুন লেগেছে, তখন কয়েদিরা সুযোগ বুঝে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। এটাই ছিল তাদের শেষ সুযোগ। এই খবর যখন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের কানে পৌঁছায়, সে রক্ষীদের উপর খুব রেগে যায়। ঠিক তখনই এক রক্ষী এসে জানায় যে আগামীকাল বড় ওয়ার্ডেন অর্থাৎ মেইন ওয়ার্ডেন এখানে আসছেন। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনে তো জ্ঞান হারানোর দশা, কারণ বড় ওয়ার্ডেন এলে কয়েদিদের সাথে তাকেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। এদিকে রিকি মার খেতে খেতে প্রায় হিম্মত হারিয়ে ফেলছিল। ঠিক সেই সময় তার মাস্টারের কথা মনে পড়ে। মাস্টার তাকে বলেছিলেন, যখন মনে হবে তুমি শত্রুর কাছে হেরে যাচ্ছ, তখন তাকে তোমার আসল শক্তির কথা বুঝতে দিও না। তাকে বিশ্বাস করতে দাও যে সে হার মেনে নিয়েছে, যাতে সে একটু শিথিল হয়ে পড়ে। আর সেই সুযোগে তুমি তোমার সব শক্তি এক জায়গায় জড়ো করো এবং মোক্ষম সময়ে তার উপর ঝাঁপিয়ে পড়ো। রিকি ঠিক তাই করে এবং আবারও লড়াইয়ের জন্য তৈরি হয়ে দাঁড়ায়। কিন্তু তখনই সেখানে সেই কয়েদি ব্র্যান্ডন হাজির হয়। সে রিকির উপর দড়ি দিয়ে হামলা করতে শুরু করে, কারণ তার দড়ি ছোড়ার এক ভয়ঙ্কর ক্ষমতা আছে। সে সেই দড়ির মাথায় একটি বড় তীক্ষ্ণ পেরেক লাগিয়ে রাখে, যা যে কারো শরীর এফোর ওফোর করে দেয়। এরপর সে একের পর এক হামলা করে রিকির শরীর সেই তীক্ষ্ণ পেরেক দিয়ে সেলাই করে দেয়। এরই মধ্যে কিতামা নামের সেই কয়েদি এসে তাকে ধরে ফেলে। সে রিকিকে মেরেই ফেলত, কিন্তু তখনই সেখানে অ্যালার্ট বাজতে শুরু করে। সবাইকে নিজ নিজ সেলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বলা হয় যে যে যাবে না তাকে গুলি করা হবে, কিন্তু কিতামা তাদের কোনো কথাই শোনে না। সে রিকির উপর প্রতিশোধ নিয়েই তবে যেতে চায়। তাই রক্ষীরা তার ওপর গুলির বৃষ্টি শুরু করে। সুযোগ বুঝে সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিতামা রিকিকে টেনে একটি সেলের ভেতরে নিয়ে আসে। সেলে ঢোকামাত্রই দরজা বন্ধ হয়ে যায়। দুই পাশ থেকে সিমেন্ট ভেতরে ভরতে শুরু করে, যাতে তারা দুজনেই সিমেন্টের ভেতরে পাথর হয়ে মারা যায়। আসলে এটি ছিল ওয়ার্ডেনেরই একটি চাল। ওয়ার্ডেন যে কোনো মূল্যে রিকির খেল খতম করতে চায়, কিন্তু রিকি সাথে সাথে দরজা ভেঙে পালিয়ে আসে এবং কিতামাকেও বাইরে বের করে আনে। এটি দেখে ওয়ার্ডেন অবাক হয়ে যায়, কারণ সে রিকির কাছ থেকে এটা আশা করেনি। রিকি সেখানে দাঁড়িয়েই ছিল, কিন্তু কিতামা আর সিমেন্টের চাপে তারা দুজনেই নিচে পড়ে যায়। ওয়ার্ডেন তার রক্ষীকে বলে, কাল বড় ওয়ার্ডেন আসছেন, তাই জেলে যা কিছু ঘটেছে তার সব প্রমাণ মুছে ফেলো। বড় ওয়ার্ডেন চলে যাওয়ার পর আমি রিকিকে শিক্ষা দেব। পরের দিন সবাই বড় ওয়ার্ডেনের আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কয়েক ঘন্টা অপেক্ষার পরেও তার দেখা মেলে না। সবাই ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে, কিন্তু তখনই দূরে তারা বড় ওয়ার্ডেনের গাড়ি আসতে দেখে সবাই সতর্ক হয়ে যায়। বড় ওয়ার্ডেনের সাথে তার ছেলেও ছিল। আসামাত্রই শ্যাং তাকে জানায় যে কাল লিকি নামের এক কয়েদি নেশার পাতার বাগান পুড়িয়ে দিয়েছে।
এটি শুনে বড় ওয়ার্ডেন প্রচণ্ড রেগে যায়। এরপর শ্যাং তাকে রিকির কাছে নিয়ে আসে। রিকি একটি সেলে বন্দী ছিল এবং তার পুরো শরীর সিমেন্টে আটকে ছিল, কিন্তু তখনই রিকি তার শরীর থেকে সিমেন্টের সব আস্তরণ ভেঙে ফেলে এবং মুহূর্তেই ওয়ার্ডেনের গলা টিপে ধরে। কিন্তু তাকে মারার আগেই একটি দেওয়াল ভেঙে কিতামা তার ওপর হামলা করে। কিতামা রিকির হাত দুটো জেলের মোটা শিকের ভেতরে আটকে দেয় এবং অনবনত ঘুষি চালাতে থাকে। রিকি সেদিন তার প্রাণ বাঁচায়, অথচ সে রিকির ওপর একটুও দয়া দেখায় না। কিতামা তার মাথা চেপে ধরে ফাটিয়ে দিতে যাচ্ছিল, তখনই রিকি তার আসল শক্তি দেখায়। সে কিতামার গলায় এমন এক ঘুষি মারে যে তার শ্বাসনালী বাইরে বেরিয়ে আসে। সেই মুহূর্তেই সে তার হাতে এমন এক আঘাত করে যে কিতামার সব আঙুল ছিটকে নিচে পড়ে যায় এবং সে মারা যায়। এটি দেখে ওয়ার্ডেন ওপর থেকে হাইড্রোলিক প্রেস চালু করে দেয়, যা রিকি থামানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই ওয়ার্ডেন তাকে এক জোরালো বৈদ্যুতিক শক দেয়, যাতে রিকি যন্ত্রণায় নিচে পড়ে যায়। হাইড্রোলিক প্রেসটিও দ্রুত তার ওপর নেমে আসছিল, কিন্তু এরই মধ্যে প্রেসটি হঠাৎ ওপরের দিকে উঠতে শুরু করে। তখন আমাদের সামনে কিতামা আসে, যে তখনও জীবিত ছিল। সে সেই হাইড্রোলিক প্রেসটিকে ওপরে ঠেলে ধরে রাখে, কারণ তার মনে রিকির জন্য মায়া জাগে, যেহেতু রিকিও সেদিন তার প্রাণ বাঁচায়। এই সুযোগে রিকি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। সে দ্রুত হাইড্রোলিক প্রেসটি থামায় এবং কিতামাকে বাইরে আসতে বলে, কিন্তু কিতামা এতটাই জখম হয় যে পা নাড়াতেও পারছিল না। এখানে কিতামা নিজের সাহস হারিয়ে ফেলে এবং হাইড্রোলিক প্রেসটি তাকে পিষে ফেলে। মরার সময় কিতামার কাছ থেকে একটি ছবি উড়ে আসে। রিকি ছবিতে কিতামা ও তার মাকে দেখতে পায়। এটি দেখে রিকি ওয়ার্ডেনের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়। তখন ওয়ার্ডেন আরেকটি বোতাম টিপে দেয় এবং রিকি আবারও একটি গর্তের ভেতরে গিয়ে পড়ে। এরপর রিকিকে একটি বড় গর্তের মাঝখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওয়ার্ডেন সেখানে এসে বলে, সব কয়েদি এক এক করে রিকির উপর মাটি ফেলো, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা দুই কয়েদি সরাসরি মানা করে দেয়। তারা বলে, আমরা রিকির উপর এই জুলুম করব না। এটি দেখে ওয়ার্ডেন তাদের সেখানেই গুলি করে মারে। তাই ভয়ে সব কয়েদি এক এক করে রিকির উপর মাটি ফেলতে শুরু করে। তখন ওয়ার্ডেন তাকে বলে, যদি তুমি পুরো 7 দিন এই গর্তের ভেতরে জীবিত থাকো তবে আমরা তোমাকে মুক্তি দেব। এরই মধ্যে সে সেই গর্তে একটি বাঁশ পুঁতে দেয়, যাতে রিকির শরীর নিচে চাপা পড়লেও সে শুধু এই বাঁশের দিয়ে শ্বাস নিতে পারে। রাতে রিকির সব বন্ধু গভীর শোকে ছিল, কারণ তাদের হাতেই তাদের সঙ্গীকে গর্তে চাপা দিতে হয়েছে। এদিকে বাইরে সেই কয়েদিরা আসে যারা ইস্ট এবং ওয়েস্ট ব্লকের লিডার ছিল। তারা সেই বাঁশের ভেতরটা আটকে দেয় যাতে রিকি শ্বাস না নিতে পারে এবং মরে যায়। কিন্তু তারা চলে যেতেই পেছন থেকে রিকি সেই বাঁশটিকে 2 টুকরো করে ভেঙে ফেলে। এরপর আমাদের দেখানো হয় যে একদিন তার বান্ধবী কেকো স্কুল থেকে বাড়ি ফেরার দৃশ্য। এই সময় সে দূরে কিছু গুন্ডাকে বসে থাকতে দেখে, যারা তাকে ধরার জন্য অপেক্ষা করছে। এটি দেখে সে পালানোর জন্য যেমনই পেছন ঘোরে, অমনি সেখানে দ্বিতীয় গুন্ডাকি তাকে ধরে ফেলে। তারা তাকে একটি কুঠুরিতে বন্দী করে। সেই গুন্ডাদের বস কেকোর উপর প্রতিশোধ নিতে চায়, কারণ একদিন কেকোর কারণেই রিকি তাকে খুব ধোলাই দেয়। সে সেখানে মারতেই যাচ্ছিল, কিন্তু কেকো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেয়। এতে কেকো মারা যায়। রিকি যখন এটি জানতে পারে, তার মন ভেঙে চুরমার হয়ে যায়। সে লোকটিকে খুঁজে বের করে যে তার বান্ধবীর প্রাণ নেয়। সেই লোকটি রিকির ওপর অনবরত গুলি চালাতে থাকে। কিন্তু রিকির তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। উল্টো রিকি তার পা ভেঙে দেয় আর মাথা ফাটিয়ে ফেলে, ফলে সে সেখানেই মারা যায়। আর এটাই ছিল রিকির সেই অপরাধ যার কারণে তাকে ওই ভয়ঙ্কর জেলে বন্দী করা হয়। ওদিকে তার 7 দিন পূর্ণ হয়ে যায়। সেদিন রিকিকে ওই গর্ত থেকে বের করে আনা হয়। ওয়ার্ডেন নিশ্চিত ছিল যে সে মারা গেছে, কিন্তু বাইরে বের করার পরই দেখা যায় তার শ্বাস চলছে। এটি দেখে ওয়ার্ডেনের তো জ্ঞান হারানোর দশা। তাই রিকিকে আবারও ধারালো লোহার শিকের ভেতরে আটকে রাখা হয়। ওয়ার্ডেন তার শক্তির রহস্য জানতে চায়, যে এমন কি শক্তি তোমার ভেতরে আছে যার কারণে মাটির নিচে শ্বাস না নিয়েও তুমি বেঁচে থাকলে। কিন্তু রিকি মুখ খোলে না। তাই সেখানে সেই মেয়েটি আসে। সে নিজের সাথে অনেকগুলো ব্লেড নিয়ে আসে। সে ওই সবকটি ব্লেড রিকির মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে টেপ মেরে দেয় এবং একের পর এক চড় মারতে থাকে। এতে রিকির মুখ রক্তে লাল হয়ে যায়। এরই মধ্যে ওয়ার্ডেন এসে তার মুখের টেপ খুলে দেয়, কিন্তু রিকি সাথে সাথে সব ব্লেড ওয়ার্ডেনের মুখে ছুঁড়ে মারে এবং ব্লেডগুলো ওয়ার্ডেনের মুখের ভেতরে গেঁথে যায়। এরপর আবারও তাকে একটি নির্জন কুঠুরিতে ফেলে রাখা হয়। সেদিন এক কয়েদি লুকিয়ে তাকে খাবার দিতে আসে। সে খাবার দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে নারুমির সেই চামচা তাকে দেখে ফেলে এবং ওই দিনই সে ওয়ার্ডেনকে তার সেলের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢোকা মাত্রই ওয়ার্ডেন সে কয়েদিকে মেরে টেনে হিঁচড়ে সরাসরি রিকির সেলের কাছে নিয়ে আসে। কিন্তু যখন সে রিকির সেলের ভেতরে তাকায়, দেখে রিকি উধাও, শুধু শিকলগুলো পড়ে আছে। আসলে রিকি ওপরের ছাদের সাথে সেটে ছিল।
ওয়ার্ডেন ভেতরে আসা মাত্রই রিকি সুযোগ বুঝে তাকে মারধর শুরু করে। রিকি যখন বাইরে এসে ওই কয়েদিকে দেখে তখন সে মারা গেছে। এটি দেখে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। ভয় পেয়ে ওয়ার্ডেন সেখান থেকে পালায়, কিন্তু নিচে নামতেই সব কয়েদি তাকে ঘিরে ফেলে এবং রক্ষী ও কয়েদিদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ওদিকে মূল ওয়ার্ডেন পুরো জেল পরিদর্শনে ছিলেন, কিন্তু তার জেলের অন্য প্রান্তের যুদ্ধের ব্যাপারে কোনো খবর ছিল না। এরই মধ্যে এক কয়েদি তার পেছনে একটা কটু কথা বলে ফেলে, যা শুনে ওয়ার্ডেন সহ্য করতে পারে না এবং সে নির্মমভাবে ওই কয়েদির হাত কেটে ফেলে। ঠিক তখনই সেখানে রিকি আসে। তাকে দেখামাত্রই ওয়ার্ডেন গুলি চালায়, কিন্তু রিকি চট করে সহকারী ওয়ার্ডেন শ্যাঙ্ককে সামনে টেনে আনে এবং গুলিটি সরাসরি তার গায়ে লাগে। এতে ওই ওয়ার্ডেনের পেট বেলুনের মতো ফুলে ফেটে যায়। তখনই সেখানে ওই মেয়েটি পৌঁছে যায় এবং সে রিকির ওপর বারবার হামলা করতে থাকে। তার সঙ্গী ব্র্যান্ডেনও রিকির ওপর ধারালো পেরেক ছুঁড়ে মারে, ফলে রিকি সেখানে ফুটন্ত গরম পানির ওপর গিয়ে পড়ে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। মেয়েটি তার পা দিয়ে হামলা করতে যায়, কিন্তু সুযোগ বুঝে রিকি তার পা ওই ফুটন্ত গরম পানির ভেতর ঢুকিয়ে দেয় এবং সেখানেই তার পা ভেঙে ফেলে। এটি দেখে ব্র্যান্ডন প্রাণ বাঁচাতে সেখান থেকে পালায়, কিন্তু পেছন থেকে ওয়ার্ডেন তাকে গুলি করে এবং সেও সেখানেই খতম হয়। এখন রিকি আর ওয়ার্ডেন দুজনে মুখোমুখি দাঁড়িয়ে। তখনই রিকি লাফিয়ে উঠে এমন এক লাথি মারে যে সে সরাসরি দেওয়ালের সাথে ধাক্কা খায়, কিন্তু এরই মধ্যে সেই ওয়ার্ডেন কাঁপতে শুরু করে এবং দেখতে দেখতে সে এক বিশাল দানবে পরিণত হয়। এখানেই আমরা জানতে পারি যে রিকির মতো ওয়ার্ডেনের কাছেও এক বিশেষ ধরনের শক্তি আছে, যা তাকে এক ভয়ঙ্কর দানবে পরিণত করতে পারে। প্রথমে সেই দানব রিকিকে খুব মারধর করে, কিন্তু রিকি বুদ্ধি খাটিয়ে তাকে তুলে নিয়ে সরাসরি পাশের চলতি গ্রাইন্ডারে ছুঁড়ে ফেলে এবং জোরে চেপে ধরে তার কিমা বানিয়ে ফেলে। সবশেষে রিকি তার কাটা মাথাটি হাতে তুলে নেয়। অন্যদিকে সব কয়েদি আর রক্ষীরা একে অপরকে মারছিল। ঠিক তখনই রিকি সেখানে এসে সবাইকে ওয়ার্ডেনের কাটা মাথাটি দেখায় এবং বলে, তোমরা সবাই আজ স্বাধীন। রিকি মাথাটি দূরে ছুঁড়ে মারে এবং দৌড়ে গিয়ে জেলের দেওয়াল মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এভাবেই রিকির সাথে সাথে সব কয়েদিও মুক্তি পেয়ে যায় এবং এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।